রাত অনেক হয়, ছাদ থেকে নিচে নেমে আসলাম রুমে। রুমে এসে ফোনটা চার্জ থেকে খুলে অন করলাম। ফোন অন করতেই রিয়ার কয়েকটা মেসেজ আসলো। মেসেজগুলো সিন করে রিয়াকে কল করলাম। এতক্ষণে বুঝি ফ্রি হলে? আরে না, ফ্রি তো সন্ধ্যা হয়েছি, কিন্তু ফোনের চার্জ না থাকায় চার্জে দিতে একটু ছাদে গিয়েছিলাম। ও, রান্না করছো? না, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। আমি জানতাম তুমি ওই রকমটাই করবে, তাই কয়েকবার ফোন দিলাম, কিন্তু লাইন পেলাম না। ও, এখন তাড়াতাড়ি বাসার ঠিকানা দাও। 15/2, বাসা নাম্বার 508। ওকে, বাসা থেকে আমি 15 মিনিটের মধ্যে আসছি। আরে না, রাত হয়েছে, এখন এসে কি করবা? কই, মাত্র তো 9টা বাজে, আমি আসতেছি। রিয়া কল কেটে দিল। ফোন বিছানায় রেখে উঠতে যাব, ঠিক তখনই আবার ফোন বেজে উঠলো। অচেনা নাম্বার, তাই ফোন রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে কোনো সাড়া পেলাম না। একটু পরে লাইনটা কেটে গেল, মানে রং নাম্বার থেকে কল আসছে। ফোনটা বিছানায় রেখে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসেই ফোনের দিকে নজর গেল। অচেনা নাম্বার থেকে 3টা মিসড কল উঠে আসছে। আমি ফোন হাতে নিয়ে কল ব্যাক করলাম। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো। কেমন আছিস বাবা? মা, তুমি? ভালো আছি মা, তুমি কেমন আছো? হ্যালো বাবা, তোকে একটা কথা বলার জন্য কল করলাম। হ্যাঁ মা, বলো, কি বলবে? আমি চাচ্ছি তোর মামাদের সাথে বাকি জীবনটা গ্রামে কাটিয়ে দে। শহরে আর যেতে মন চাচ্ছে না বাবা। প্রতি মাসে একবার এসে মাকে দেখে যেতে পারবি না বাবা? মা, কি বলছো এসব? তোমাকে ছাড়া একলা কি করে থাকবো আমি? কি বলিস এসব পাগলের মতন? একলা কেন থাকবি? বৌমা তো আছে। তারপরেও মা। তুই তো আমার সব কথাই রাখিস। আচ্ছা মা, তোমার কাছে যা ভালো মনে হয় তাই করো। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠলো। আচ্ছা মা, ভালো থেকো, আমি তোমাকে কয়েকদিনের মধ্যেই দেখতে যাব। আচ্ছা, বৌমাকেও নিয়ে আসিস তাহলে। তোমার বৌমা যেতে চাইলে নিয়ে যাব। আচ্ছা মা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। তুইও ভালো থাকিস বাবা। আমি ফোন কেটে দিয়ে দরজা খুলে দিতে গেলাম। রিয়া, তুমি? বললামই তো আসবো। আগে এটা বলতে দরজা খুলতে এত লেট কেন? মার সাথে কথা বলছিলাম। ও, আন্টি কেমন আছে? ভালো। তোমার হাতে কি এসব? দরজায় দাঁড়িয়ে সব কথা শেষ করবা নাকি ভেতরে আসতে বলবে? ও হ্যাঁ, ভেতরে আসো। যাও, ফ্রেশ হয়ে টেবিলে আসো, একসাথে ডিনার করব। আমি তো রান্নাই করি নাই। আরে পাগল, আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসছি। এসবের কি দরকার ছিল? বারে, আমার বন্ধুর জন্য সামান্যটুকু করতে পারবো না বুঝি? তাহলে দাও, খাওয়া শুরু করি। একটু আগেই ফ্রেশ হলাম। ঠিক আছে, তুমি বসো, তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। রিয়া ফ্রেশ হতে চলে গেল। রিয়ার ফ্রেশ হয়ে আসলো, দুজনে একসাথে ডিনার করলাম। ডিনার শেষ করে একটু অফিসিয়ালি বিষয়ে গল্প করলাম। আচ্ছা, তাহলে আমি চাই। রাত তো অনেক হলো। আচ্ছা, ডিভোর্সের পরে কি করবা, কিছু ভাবছো? না তো। ও, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি কি ছোট বাচ্চা নাকি যে আমি একলা যেতে পারবো না? বিষয়টা সেটা না তো। তাহলে? কিছু না, চলো তো এগিয়ে দিয়ে আসি। এত করে যখন যেতেই চাচ্ছ তাহলে চলো। আমি আর রিয়া একটা রিক্সায় উঠলাম। রিয়াকে রিয়ার বাসায় নামিয়ে দিলাম। চলো, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। হাসতেছো কেন? আচ্ছা, সাবধানে যেও তাহলে। ঠিক আছে। রিয়া বাসায় চলে গেল। আমিও আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিতেছিলাম। তখন এই ফোনটা আবার বেজে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি নীলা কল করছে। কল ধরার কোনো ইচ্ছেই ছিল না, তাই ফোন বেজেই বন্ধ হয়ে গেল। একটু পরে আবার বেজে উঠলো। ফোন আবার নীলাই করছে। কয়েকবার এইভাবেই কল দিয়েই চলেছে। অবশেষে বিরক্ত হয়ে কল রিসিভ করলাম। ফোন রিসিভ করতে এত সময় লাগে কেন? কিছু বলার থাকলে বলেন। কাল থেকে অফিসে আসো। সরি ম্যাডাম, আমার পক্ষে আর সম্ভব না। আমি বলছি মানে তোমাকে আসতেই হবে। সরি। ফোন কেটে দিলাম। তারপরেও কয়েকবার ফোন দিল, কিন্তু রিসিভ করলাম না। ফোনটা সাইলেন্ট করে বালিশের পাশেই রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটা অফিস ইন্টারভিউ ছিল, তাই ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হলাম। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে আমি তো পুরোই অবাক হয়ে পড়লাম। নীলা কয়েকবার কল করছে, তো সাথে বস মানে শ্বশুরও কল করছে। কি করব ভেবে না পেয়ে বসকে কল দিলাম। প্রথমবার রিং দিতেই কল রিসিভ করলো বস। আমি সালাম দিলাম। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই তো বাবা ভালো। তা শুনলাম তুমি নাকি আর অফিসে যাও না? জি, ঠিকই শুনছেন। আজ থেকে অফিসে যাও, বাবা নীলা আমাকে কল করে সব বলছে।
না, আমার পক্ষে আর সম্ভব না। ওইভাবে অফিস করা জেনে শুনে কোম্পানিকে নিজ হাতে ডুবাতে পারবো না। এমন করে বলছো কেন? তোমাদের মাঝে কি হয়েছে সব একটু ক্লিয়ার করে বলো তো। আমি বসকে প্রথম থেকে মানে বাসর ঘর থেকে শুরু করে কোম্পানি থেকে বের করে দেওয়া পর্যন্ত সবকিছু খুলে বললাম। নীলা তোমাকে ডিভোর্স দিতে চেয়েছে আর আমি কিছুই জানি না। থাক, নীলা ম্যাডামকে কিছু বলার দরকার নেই এ বিষয়ে। না, নীলা অনেকবার বাড়ছে, দাঁড়াও আমি ওর ব্যবস্থা করছি। না প্লিজ, কিছু বলবেন না। আমি আর চাই না আমার জন্য নীলা ম্যাডাম কষ্ট পাক। বস আর কোনো কথা বলছে না, কি আর বলবে, কথা বলার ভাষাই হয়তো হারিয়ে ফেলছে। আচ্ছা তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি ফোন কেটে দিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে আল্লাহর নাম নিয়ে 30 মিনিট বাসের মধ্যে ঝোলার পরে চলে আসলাম অফিসে। কয়েকজনের পরে আমার সিরিয়াল আসলো, ইন্টারভিউ দেওয়ার জন্য ডাক হলো। আমার ভিতরেও গেলাম, খুব ভালো করেই মনোযোগ সহকারে ইন্টারভিউটাও দিলাম। আল্লাহর রহমতে চাকরিটাও পেয়ে গেলাম, বেতনটাও মোটামুটি ভালোই। কাল থেকে জয়েন করতে বললো। আমি বসকে বলে কয়েকদিন সময় চেয়ে নিলাম, মাকে দেখতে যাবো তো তাই। অফিস থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে রিয়াকে কল করলাম। মেঘ বলো। আমার তো চাকরি হয়ে গেল। তাই নাকি? হুম। গুড। এখন বলো কি খাওয়াবে আজ? কত কষ্ট করে আমি চাকরিটা পেলাম আর তুমি খাইতে চাচ্ছ, এটা কেমন হলো? তোমারই আমাকে খাওয়ানো উচিত। তাই নাকি? আচ্ছা নীলা ম্যাডাম আসতেছে, আমি অফিস ছুটির পরে তোমাকে কল করব, রেডি থেকো। আচ্ছা। আমি ফোন কেটে দিয়ে দুপুরের খাওয়ার জন্য রান্না করা শুরু করে দিলাম। তখনই আবার পকেটের ফোনটা কেঁপে উঠলো। পকেট থেকে ফোনটা বের করলাম, নীলা ম্যাডাম কল করছে। আমি ফোনটা রিসিভ করলাম। তুমি নাকি এসএফ কোম্পানিতে চাকরি নিলে? আপনাকে কে বললো? সেটা তোমার না জানলেও চলবে। ওকে, কিছু বলবেন? না, কি আর বলবো। তাহলে ফোন রাখতেছি। আমি ফোন কেটে দিয়ে রান্নার কাজে মনোযোগ দিলাম। রান্না শেষ করে গোসল দিলাম, তারপরে খেয়ে দিলাম একটা ঘুম। ঘুম ভাঙলো ফোনের আওয়াজ শুনে, রিয়া কল করছে। কি করছো? ঘুমাই। এখন? হুম। দুপুরে খেয়েছো? হুম। গুড। এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে পকেট ভরে টাকা নিয়ে চলে আসো, আমার অফিসের ছুটি হয়েছে। তো পকেট ভরা টাকা দিয়ে কি হবে? আসলেই বুঝতে পারবে চান্দু। কি বললে? কই কিছু না তো, আমি সিটি পার্কে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আমি আসতেছি। আমি ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। সত্যি রিয়ার মতো বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। মনের ভেতরে কোনো প্যাঁচ নাই। মামা রিক্সা থামালেন কেন? মামা সামনে তো রাস্তায় জ্যাম লাগছে। আচ্ছা মামা, তাহলে আমি এখানেই নামি। এখান থেকে তো পার্ক হেঁটে যেতে 5 মিনিট লাগবে, আর এই জ্যাম ছুটতে 1 ঘন্টা। আচ্ছা মামা। আমি রিক্সা থেকে নেমে মামাকে ভাড়া দিয়ে রাস্তার ফুটপাত ধরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ আমার চোখ দুটো একটা গাড়িতে আটকে গেল। কয়েকদিন আগেই গাড়িটা আমিই ব্যবহার করতাম। গাড়ির ভেতরে চোখ যেতে তো পুরো চমকে গেলাম। নীলা আর শান্ত একই গাড়িতে বসে হাসাহাসি করছে দেখে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। খারাপ না হওয়ারও কোনো কারণ নেই। একে তো নীলা আমার এখনো বউ, দুয়ে আমি নীলাকে ভালোবাসতেও শুরু করেছিলাম। দেখো, কপালের নাম গোপাল, কপালে নাই। আমি হাঁটা শুরু করে দিলাম। কয়েক মিনিট হাঁটার পরে চলে আসলাম পার্কে। কি এত লেট কেন? আর তুমি এত ঘামছো কেন? আর বলো না, রাস্তায় অনেক জ্যাম লাগছিল, তাই হাফ রাস্তা থেকে হেঁটে আসতে হলো। রিয়া তার পাশ থেকে টিস্যু বের করে দিল। আমি টিস্যু দিয়ে কিছুটা ঘাম মুছে ফেললাম। কি ব্যাপার মেঘ, তোমার মন খারাপ মনে হচ্ছে? কই না তো। আমার চোখকে ফাঁকি দিতে পারবে না মেঘ? আচ্ছা বাদ দাও, নীলা ম্যাডাম কিছু বলছিল আমার ব্যাপারে। কই কিছু বলেনি তো। ও আজ না শান্ত সাহেব তার এক বন্ধুকে ম্যানেজার পোস্টে বসিয়েছে। আচ্ছা বলো কি খাবে? তুমি যা খাওয়াবে। আচ্ছা চলো, এখানে ভালো একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে গিয়ে বসি। আমি রিয়াকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বসলাম। হঠাৎ চোখ গেল রেস্টুরেন্টের এক কর্নারে এক টেবিলে। সেখানে আর কেউ ছিল না, ছিল শান্ত আর নীলা। রিয়া, আমরা ওই দিকটাই বসি। কেন, এখানেই তো ঠিক আছে। না ঠিক নাই, চলো তো ওইদিকে যাই। আচ্ছা চলো। আমরা আর এক কর্নারে গিয়ে বসলাম, যাতে আমার চোখ আর নীলাকে দেখতে না পায়। রিয়া কি খাবে বলো? তোমার যা ভালো লাগে তাই অর্ডার দাও। আমি আমার পছন্দের কয়েকটা খাবার অর্ডার দিলাম। তুমি এত কিছু খাইতে পারবে তো? পারবো না কেন? আচ্ছা মেঘ, তুমি বারবার ওইদিকে কি দেখছো? কারো আসার কথা ছিল নাকি? না তো, কই কি দেখছি? না, তুমি বারবার কাকে যেন ওইদিকে খুঁজছো। খাবার চলে আসলো, নাও খাওয়া শুরু করো। ওকে, রিয়া খাওয়া শুরু করে দিল। আমার মন কি চাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না।
যাতে নীলাকে না দেখতে পাই, তার জন্য এখানে এসে বসলাম। আর এখানে এসে আমার চোখ দুটো যেন নীলাকেই বারবার খুঁজছে। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? কই, এই তো খাচ্ছি। কই, তুমি তো এখনো কিছুই মুখে তোলোনি। কিছুই খাইনি না। কি ব্যাপার মেয়ে, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিকই আছি। না, তোমার কিছু তো একটা হয়েছে। সে পার্ক থেকে লক্ষ্য করছি তুমি কিছু একটা নিয়ে চিন্তায় পড়ে আছো। এই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খাও আগে। হুম, আমি তো খাচ্ছি, তুমি শুরু করো। পছন্দের খাবার সব সামনে, তারপরেও খাইতে ইচ্ছে করছে না। তারপরে একটু খেলাম, খাওয়া শেষ করে বিল দিয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। আচ্ছা মেঘ, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কই কিছু না তো। বলবে না তো? চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না, আমি একলাই যেতে পারবো। আমি আর রিয়াকে জোর করলাম না। আচ্ছা সাবধানে যেও। আমার এই কথা শুনে আমার দিকে কেমন এক দৃষ্টিতে তাকালো, তারপরে একটা রিক্সা নিয়ে চলে গেল। আমিও একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ভাবতে শুরু করলাম, কেন আমার এমনটা হচ্ছে। নীলা তো আমাকে বড় হিসেবে মানেই না। কয়েকদিন পরে আমাদের ডিভোর্সও হয়ে যাবে, কেন তাহলে এমনটা হচ্ছে আমার। আর নীলা হয়তো আমাকে ডিভোর্স দিয়ে শান্তকে বিয়ে করবে। না, আমি আর ভাবতেও পারছি না। প্রচুর মাথা ব্যথা করতে লাগলো। একটা ট্যাবলেট খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু চোখ বোঝার সাথে সাথেই শুধু নীলাকেই দেখতে পাচ্ছি। না, আমি আর সহ্য করতে পারছি না। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকে দেখি রিয়া কল করছে। একটু সময় নিয়ে ফোনটা রিসিভ করলাম। বলো। তোমার কি হয়েছে বলবে প্লিজ? আমার প্রচুর মাথা ব্যথা করছে কালকে কথা বলে। আমি ফোন কেটে দিয়ে ফোনটা সাইলেন্ট করে বালিশের নিচে রেখে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম যেন আসতেই চাচ্ছিল না। অনেক কষ্ট করে রাতটা পার করলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু হালকা নাস্তা খেয়ে কিছু কাপড় একটা ব্যাগে ঢুকিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য, প্রথমে স্টেশন যাব, টিকিট করব, তারপরে ট্রেনে সোজা গ্রামে মায়ের কাছে চলে যাব। একটা রিক্সা নিয়ে স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে একটা টিকিট করলাম। 10টায় ট্রেন আসবে, এখনো 2 ঘন্টা পরে। এই 2 ঘন্টা কি করব ভেবে না পেয়ে পকেটে হাত দিলাম ফোন বের করার জন্য, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি ফোন নেই। আল্লাহ, কাল রাতে তো ফোন সাইলেন্ট করে বালিশের নিচে রাখছি, সকালে তো নিতে ভুলেই গেছি। আবার স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে বালিশের নিচ থেকে ফোন বের করলাম, বাহ, ফোন বন্ধ হয়ে আছে। কাল রাতে চার্জে দিতেও ভুলে গেছিলাম। কি আর করার, ফোনটা একটু চার্জ লাগিয়ে দিলাম। 20 মিনিট চার্জ দেওয়ার পরে কোনো রকমের ফোন চালু করলাম। ফোনে বেশি চার্জ না থাকায় বেশি টেপাটেপি করলাম না, খালি কল লিস্টে দেখলাম কাল রাতে রিয়া পরেও কয়েকবার কল করেছিল। ফোন পকেটে ঢুকিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। রাস্তায় খালি কোনো রিক্সায় দেখা যাচ্ছে না। আর একটু সামনে যেতেই পুরো অবাক হয়ে পড়লাম। নীলা আর শান্ত রিক্সায় বসে কই যেন যাচ্ছে। বাহ, কি দেখলাম, কি সুন্দর দৃশ্য। না, আর ভাববো না। নীলাকে নিয়ে একটু পরে আমিও একটা রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় উঠে সোজা স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে বেশি কোনো অপেক্ষা করতে হলো না, ট্রেন চলে আসলো। আমিও ট্রেনে উঠে পড়লাম। টিকিট অনুযায়ী সিটে বসে পড়লাম। একটু পরে পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম রিয়া কল করছে। ফোনটা রিসিভ করলাম। শুভ সকাল। শুভ সকাল। সকালে তোমার ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। রাতেও তো ফোন রিসিভ করলে না? ঘুমায় পড়ছিলাম। ও, এখন কেমন আছো? আর তোমার পাশে ট্রেনের শব্দ কেন? ও, তোমাকে তো বলাই হয়নি, আমি গ্রামের বাড়ি যাচ্ছি মার সাথে দেখা করার জন্য। ও, অফিসে যাবে না? গ্রাম থেকে এসেই জয়েন করব। কবে আসবে? 2 দিন পরে। ও, তা তোমার নীলা ম্যাডাম কি অফিসে আসছে? না, এখনো আসেনি। কেন? না, এমনি ফোনে চার্জ নেই, পরে কথা বলবো, এখন রাখি। আচ্ছা, সাবধানে যাবে। ওকে। ফোন কেটে দিয়ে চুপচাপ বসে পড়লাম। ফোন পরে ঢুকে রেখে কয়েক ঘন্টা পরে চলে আসলাম গ্রামে। আজ অনেক বছর পরে গ্রামে আসলাম, কিছুই চিনতে পারছি না। সবকিছু কত পরিবর্তন হয়েছে। অনেক কষ্ট করে মামার বাসায় চলে আসলাম। মা আমাকে দেখে অনেক খুশি হয়েছে, আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। মা, তুমি কাঁদছো কেন? এমনি বাবা, তা বৌমা আসলো না? না মা, অফিসে অনেক কাজের চাপ। তা তুই আসলি যে? তোমাকে দেখতে অনেক ইচ্ছে করছিল যে, তাই আর থাকতে পারলাম না। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। আচ্ছা মা, আগে মামামের সাথে দেখা করে আসি। আচ্ছা। মামা মামি আমাকে দেখে অনেক খুশি হয়েছে। আমাকে তো প্রথমে তারা চিনতেই পারেনি। সবার সাথে দেখা করে ফ্রেশ হয়ে ফোনটা চার্জে লাগিয়ে দিলাম। একটু পরে সবার সাথে ডিনার করলাম, অনেক মজা করে। রাতে ঘুমানোর সময় নীলার কথা খুব মনে পড়ছিল। কেন জানি না, নীলাকে মন থেকে মুছতেই পারছে না, বারবার মনে হচ্ছে তার কথা। অনেক চেষ্টা করার পরে ঘুম আসলো 2 চোখ ভরে। সকাল 7টায় ঘুম থেকে উঠে গ্রামের মাঠের রাস্তায় একটু হাঁটতে বের হলাম। কতদিন যে
মাটির রাস্তায় হাঁটি না, খুব ভালো লাগছিল। চারদিকে সবুজ আর সবুজ। তারপরেও কেন জানি তাকে মিস করতে লাগলাম। একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। মামি আমার জন্য অনেক রকম পিঠা বানাইছে। এক এক করে সব পিঠা টেস্ট করলাম। এভাবেই মামা মামি আর মার সাথে দুদিন কাটিয়ে দিলাম। মাঝে মাঝে রিয়ার সাথেও কথা হতো। মা বিকেলে আমার ট্রেন আছে। আজকে যাবি? না, অবশ্য অনেক কাজ। আচ্ছা, বৌমার জন্য কিছু পিঠা বানিয়ে দিচ্ছি, নিয়ে যাস। শহরে তো এসব পাওয়াই যায় না। না মা, তোমাকে আর কষ্ট করে এসব বানাতে হবে না। কষ্ট কিসের? হ্যাঁ, তুই বস, আমি পিঠা বানাই। মা চলে গেল পিঠা বানাতে। আমি কি করে মাকে বলবো? মা, তোমার বৌমা আর আমার সাথে থাকে না। মা, নীলার তোমার বৌমা নেই। সে এখন অন্য কারো বুকে নিজের সুখ খোঁজায় ব্যস্ত। তার কি আর সময় হবে মা তোমার হাতের পিঠা খাওয়া? আমি বললাম না এসব কিছু বলতে মাকে। মাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। আমি চাইও না মা কষ্ট পাক। আমি সব সময় মার প্রাধান্য দিয়েছি, আজও দিলাম। দুপুরে সবার সাথে বসে একসাথে দুপুরের খাবার খেলাম। মামার পুকুরের মাছ দিয়ে খাওয়া শেষ করে আমার কাপড়গুলো গুছিয়ে ব্যাগে ঢুকে নিলাম। এই এই, শাড়িটা বৌমাকে দিয়ে বলবি আমি দিচ্ছি। শাড়িটা দেখে দুই ফোঁটা পানি পড়লো। দুই চোখ দিয়ে কত আশা আমার তার বৌমাকে নিয়ে। হিরে পাগল, খাচ্ছিস কেন? এমনি মা, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। পাগল একটা। আর এই পিঠাগুলো বাসায় নিয়ে দুজনে খাবি, ঠিক আছে? আচ্ছা মা, তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা বাবা, তুইও সাবধানে যাস, আর বাসায় পৌঁছে কল দিস। ও মা, আমি মামাকে কিছু টাকা দিয়ে গেলাম তোমাকে ফোন কিনে দেওয়ার জন্য। মোবাইল দিয়ে কি করবো রে বাপ? কেন, ছেলের সাথে কথা বলবে না বুঝি? তোর মামার মোবাইল দিয়ে তো কথা হবেই। তারপরেও মা। আচ্ছা। তারপরে মার পা ছুঁয়ে সালাম নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। মাকে ছেড়ে যাওয়ার যে কি কষ্ট, একমাত্র যারা মাকে ছেড়ে দূরে থাকে তারাই বোঝে। চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে সোজা ট্রেন পেলাম। ট্রেনে উঠে রিয়াকে কল করলাম। কয়েকবার রিং হলো, কিন্তু রিয়া ফোন রিসিভ করলো না। হয়তো অফিসে আছে, তাই ধরেনি রিয়া। একটু পরে আমার ফোনে একটা মেসেজ আসলো রিয়ার নাম্বার থেকে। এই, আমি অফিসে আছি আর সামনে নীলা ম্যাডাম আছে, পরে কল দিব। যা ভাবছিলাম তাই। ফোনটা পকেটে ঢুকে রাখলাম। ট্রেন চলতে লাগলো তার আপন গতিতে। জানলা দিয়ে মাথা একটু বের করে বাইরের ছুটন্ত দৃশ্য উপভোগ করতে লাগলাম। একটু পরে ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করলাম। রিয়া, কেমন আছো? ভালো। তুমি আসছো নাকি আজ? আসতেছি। ওইদিকে তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? আমাদের কোম্পানি 4 কোটি টাকা লোকসান দেখা দিয়েছে এক সপ্তাহে। তাই নাকি? আচ্ছা, নীলা ম্যাডাম আবার আসছে, পরে কথা বলছি। আজ মনে হয় ছুটি রাতে হবে। আচ্ছা, ফোন কেটে দিলাম। ট্রেন চলছে তার নিজ গতিতে। আমি গতির সাথে তাল মিলিয়ে নিজ সিটে বসে ভাবতে শুরু করে দিলাম, এক সপ্তাহে যদি 4 কোটি টাকার লোকসান দেখা যায়, তাহলে কয়েক মাসের মধ্যে নীলাদের কোম্পানির কোনো চিহ্নই থাকবে না। এসব ভাবতে ভাবতে পকেটে থেকে ফোনটা আবার বেজে উঠলো। ফোন বের করলাম। বাহ, নীলা কল করছে। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম। মেঘ, তুমি এখন কই আছো? আমি ট্রেনে। কোথাও যাচ্ছ? না, গ্রামে গিয়েছিলাম, আজকে আসতেছি। তুমি কি আজ একটু দেখা করতে পারবে? পারবো। নয়ডা স্টেশনে আসলেই দেখা হতে পারে। ওকে, আমি আসতেছি। ফোন কেটে দিল। এই, আপনারা কি ভাবছেন আমি দেখা করার জন্য রাজি হলাম কেন? আসলে মাঝে গ্রাম থেকে নীলের জন্য শাড়ি আর পিঠে দিল, এগুলো দেওয়ার জন্য। আমি দেখা করতে বললে তো আসতো না, তাই সুযোগকে কাজে লাগিয়ে দিলাম। একটু পরে আবার ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে রিয়ার নাম্বার ভেসে উঠলো। ফোন রিসিভ করলাম। অফিস ছুটি হয়েছে? মাত্র অফিস থেকে বের হলাম। তাই এখন একটু সবকিছু ডিটেলে বলো তো। ওই যে তোমাকে সেদিন যে ডিজাইনগুলোতে সাইন করে নিল নীলা ম্যাডাম, আর শান্ত ওই ডিজাইনের মাল আর কোনো ফায়ার নিতে চাচ্ছে না। শান্ত সাহেব অনেক চেষ্টা করলো, কিন্তু কোথাও সেল দিতে পারেনি। আর এই দেশেও চলছে না। অবশেষে একটা অচেনা ফায়ার 12 কোটি টাকার মাল 8 কোটি টাকা নিয়ে কিনলো। 4 কোটি টাকার লোকসান এক সপ্তাহে। আমি জানতাম এরকমটাই হতে পারে। আর আমার যতদূর মনে হচ্ছে, সে অচেনা ভাইয়াটাকে শান্ত নিয়ে আসছে কম রেটে মাল কেনার জন্য। হতে পারে। আচ্ছা, তোমার আসতে কত সময় লাগবে? এই তো প্রায় চলে আসছি, আর কয়েক মিনিট লাগবে হয়তো। আচ্ছা, সাবধানে আসো, কাল দেখা হবে। আচ্ছা, ভালো থেকো ভাই। একটু করে স্টেশনে চলে আসলাম। ট্রেন থেকে নামতেই নীলাকে দেখতে পেলাম বসে থাকতে। বাহ, আমাকে দেখতে পেয়ে নীলা আমার দিকে আসতে লাগলো। আমি ওর সামনে যেতে লাগলাম। ম্যাডাম, কিছু বলবেন?
বলার জন্যই আসছি, তবে কিভাবে যে বলবো। এত প্যাচাপেচি না করে বলে ফেলেন, ডিভোর্স পেপার আসছে, সাইন দিতে হবে। না, তেমন কিছু না। তাহলে এত ঘুর প্যাচ না বাকি বলেন। আসলে আমাদের কোম্পানি এই সপ্তাহে 4 কোটি টাকা লোকসানের মুখ দেখলো। তো এখানে আমার করণীয় কি? আবু আমাকে অনেক বকাবকি করছে আর বলছে তোমার কাছে মাপ চেয়ে তোমাকে আবার অফিসে ঢোকাতে। সরি ম্যাডাম, আমি আর ওই অফিসে যেতে পারবো না, তবে ভালো একটা বুদ্ধি দিতে পারবো। কি বুদ্ধি বলো? শান্ত সাহেবকে কোম্পানিতে রাখেন না। একটু সুযোগ পেলে তো ওর নামে বদনাম গাওয়া শুরু করে দিলে, তাই না? নীলার কোনো কথা না বলে আমার উপর রেগে চলে যেতে লাগলো। আমি দৌড়ে নীলার সামনে গেলাম। পথ আটকানোর অধিকার কই পাইলি ছোট লোকের বাচ্চা? ম্যাডাম, সেটা আমিও জানি। আমি ব্যাগ খুলে শাড়িটা আর পিটার পটটা নীলার দিকে আগিয়ে দিলাম। কি এসব? মা আপনার জন্য পাঠালেন। নীলে এই ছোট লোকের মা অনেক খুশি হতেন। নীলা আমার হাত থেকে পিটার শাড়িটা নিয়ে চলে গেল। আমি একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রিজ হয়ে কিছু রান্না করে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাল নতুন অফিসের প্রথম দিন, তাই দেরি করলাম না। খুব সকালেই ঘুম থেকে উঠলাম, ফ্রিজ হলাম, হাতে কিছু নাস্তা খেয়ে প্রয়োজনীয় কিছু পেপার নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে এসে নতুন বসের সাথে দেখা করলাম। তারপর বস একজন কলিগকে বললো সবার সাথে পরিচয় করে দিতে আর আমার কাজ আমাকে বুঝিয়ে দিতে। কলিগকে নিয়ে অফিসের সব কলিগদের সাথে পরিচিত হলাম। তারপরে নিজের কাজ বুঝে নিলাম। নিজের ডেস্কটপে বসে কাজ করতেছিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করলাম। রিয়া কল করছে। রিয়া বলো। অফিসে গিয়েছো? আসলাম। আচ্ছা, তাহলে অফিস ছুটির পরে কল দিও। হ্যাঁ, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। আচ্ছা। ফোন কেটে দিয়ে কাজ করে মনোযোগ দিলাম। বিকেল 5টা, অফিস ছুটি হলো। অফিস থেকে বের হয়ে রিলাকে কল করলাম। রিয়া কল কেটে দিল, মনে হয় ব্যস্ত আছে কোনো কাজে। একটু পরে একটা মেসেজ আসলো রিয়ার নাম্বার থেকে। মিক্স সরি, আমার অফিস তো আজকেও মনে হয় 8টায় ছুটি হবে। অফিসে অনেক ঝামেলা চলছে। কি আর করার, বাসে উঠে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতেছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠলো। অচেনা একটা নাম্বার ভেসে উঠলো। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম। মেঘ সাহেব, খুব ভালো কাজ করছেন অন্য জায়গায় চাকরি নিয়ে। আর কয়েক মাসের মধ্যে নীলাদের কোনো কোম্পানির চিহ্নই থাকবে না এই দেশে। কে বলছেন আপনি? পরিচয় জানাটা কি খুব দরকার? কল কেটে দিল। আমি কল কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই লাইন পেলাম না। কি হতে পারে? কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগছে, কোথাও যেন শুনছি। এটা শান্ত স্যারে কেউ না। আচ্ছা, শান্ত এমনটা কেন করছে? এরকম হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। যতই ভাবছি এসব নিয়ে চিন্তা করব না, ততই বেশি চিন্তায় পড়ে যাচ্ছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছিলাম টেরই পাইনি। সকালে ঘুম ভাঙলো মার ফোন কলে পেয়ে। ফোন রিসিভ করে সালাম দিলাম। কেমন আছিস রে বাবা? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো বাবা, ভালো আছি। বৌমা কোথায়? বললাম এক বিপদে, এখন নীলাকে কই পাবো? মা, তোমার বৌমা তো রান্না করছে। আর তুই এখনো শুয়ে আছিস, তাই না? যা ওঠ, বৌমাকে একটু সাহায্য কর গিয়ে। আচ্ছা মা, যাচ্ছি। কি আর করার, মা বললো তার বৌমাকে রান্নার কাজে সাহায্য করার জন্য। এখন বৌমা পাবো কই? যাই হোক, উঠে পড়লাম বিছানা থেকে। বাইরে হালকা শীত পড়ছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। গায়ে একটা হালকা চাদর পেঁচিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সে নাস্তা তৈরি করলাম নিজের জন্য। নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। অফিসে এসে নিজের ডেস্কটপে বসে কাজ করতেছিলাম। কয়েক ঘন্টা পরে রিয়ার নাম্বার থেকে কল আসলো। আমি ফোন রিসিভ করলাম। রিয়া বলো। আজকে তো ক্যাশ টাকা থেকে 1 কোটি টাকার হিসাব উধাও। হাসবো না তো কি করবো? সাপকে যদি দুধ কলা দিয়ে পুষে রাখে সবল করার জন্য, তাহলে তো সাপ সবল দিবেই। তাও ঠিক। কেমন আছো তাই বলো। ভালো, তুমি? আমিও ভালো আছি। কই, অফিসে আছো নাকি? হুম নতুন অফিস কেমন লাগছে? ভালোই লাগছে। ওকে নাও, রাখছি। অফিস ছুটির পরে কথা বলবো। এখন যদি নীলা ম্যাডাম দেখতে পারে তাহলে শিওর চাকরি হারাবো। ওকে ভাই। ফোন কেটে দিয়ে কাজ করতেছি। বিকেল 5টা, অফিস ছুটি হলো। কাল শুক্রবার, তাই অফিস বন্ধ। অফিস থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি বাসের জন্য। প্রায় 20 মিনিট হলো, অথচ কোনো বাসই আসতেছে না। তাই সামনের দিকে যাওয়ার জন্য হাঁটা দিলাম। পাশ দিয়ে একটা কার চলে গেল। আমরা একটু সামনে গিয়ে দাঁড়ালো। আমি গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এই মেঘ। আরে শান্ত সাহেব যে। কি ব্যাপার, তুমি হেঁটে যাচ্ছ যে? আসো এগিয়ে দিই। ধন্যবাদ, লাগবে না। তা নতুন চাকরি কেমন লাগছে? ভালো। এই কোম্পানি বুঝি তোমাকে গাড়ি বাড়ি দেয়নি?
বেচারাটার কত কষ্ট হচ্ছে রুদ্রময় রাস্তায় হেঁটে যেতে। আমি শান্তর কথা শুনে মুখে এক কোণে একটা চিমটি হাসি দিলাম। তুমি চাইলে গাড়িতে বসতে পারো, আমি ওইদিকে যাচ্ছি। ধন্যবাদ, আমার লাগবে না। আমি শান্তর সাথে প্যাচাল না পেরে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। সামনে এগোতেই একটা সিএনজি পেলাম, সিএনজিতে উঠে বসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ব্যস্ত শহরকে দেখছিলাম। এই ব্যস্ত শহরে এই বাস, হাজারো ব্যস্ত মানুষের হাজারো রূপের অধিকার, হাজারো মানুষের বাস। মিনিটে মিনিটে যেমন শহরের চিত্র পাল্টেছে, ঠিক তেমনই কিছু কিছু মানুষ আছে যারা মিনিটে মিনিটেই রূপ বদলায়। হাজারো চিন্তা চারিদিক থেকে ঘিরে ধরতে লাগলো। সব চিন্তার অবসান ঘটলো ফোনের রিংটোনের আওয়াজে। রুমে আসলাম ফোন নেওয়ার জন্য। অচেনা নাম্বার, ফোন রিসিভ করে সালাম দিলাম। মেঘ, আমি রিয়া। এটা কার নাম্বার? আমারই, তবে আগে ব্যবহার করতাম না, এখন করব। ও, কাল তো অফিস ছুটি, চলো একটু ঘুরতে বের হই। এই সন্ধ্যায় কিসের ঘোরাঘুরি? রাতের তো শহরকে ভালোই লাগে। লাগুক, সন্ধ্যায় বের হওয়া যাবে না। বাইরে হালকা ঠান্ডা আবহাওয়া বইছে, তার চেয়ে ভালো কাল বিকেলে বের হব। ওকে, মনে থাকে যেন। ওকে, থাকবে। আচ্ছা নাও, তাহলে রেস্ট নাও, পরে কথা বলবো। রিয়া ফোন কেটে দিল। আমি চার কাপটা রেখে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। কি যে কষ্ট রে ভাই, সারাদিন অফিস করে এসে আবার রান্না করে খাওয়ার। মা জননী বিয়ে দিল শান্তিতে থাকার জন্য, আর এখন বিয়ে করে বেশি অশান্তিতে ভুগছি। রান্না শেষ করে ফ্রেশ হয়ে রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আজ অনেকদিন পরে ফেসবুকে লগ ইন করার ইচ্ছে হলো। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে লগ ইন করলাম। অনেকেই অনেক মেসেজ করছে, সবার মেসেজ গুলো সময় নিয়ে দেখতে লাগলাম আর রিপ্লাই দিচ্ছিলাম। হঠাৎ একটা আইডি থেকে মেসেজ আসলো। মেসেজটা ওপেন করলাম। ভালোবাসি তোমাকে, আগে বেশি কোনো কথা নেই, সরাসরি ভালোবাসি বলছে। ব্যাপার কি? আইডিটা তো একটু চেক করতে হয়। আইডিটা চেক করে কিছুই বোঝা গেল না, তেমন কোনো ডিটেলস দেওয়া ছিল না। আমি মেসেজের রিপ্লাই দিলাম, কে আপনি? আমি মানুষ। তা মানুষ তো বটেই, নাম কি আপনার? নামটা জানা কি খুব দরকার? জানতে হবে না। কি আমাকে ভালোবাসে? সময় হলে সামনে আসবো, তখনই না হয় জেনে নিও। আমি বিবাহিত। জানি, তবে খুব তাড়াতাড়ি তোমাদের ডিভোর্স হয়ে যাবে। কই থেকে জানলেন? বলা যাবে না। আচ্ছা, বলতে হবে না। ভালো থাকেন ভাই। এমা, রাগ করছো কেন? রাগ করি নাই, এখন ঘুমাবো আমি। তাহলে গুড নাইট বললে না কেন? আমি ফেসবুক থেকে বের হয়ে আসলাম। এই মেয়ে আমার ব্যাপারে সব জানে, আবার সামনেও আসবে। কি হতে পারে? আমার তো তেমন কোনো মেয়ে বন্ধু নেই, আর আমি তো বাইরের কাউকে সব বলিও না। না, আমাকে জানতে হবে কি এই মেয়েটা। আবার ফেসবুকে লগ ইন করলাম। কয়েকটা মেসেজ আসলো ওই আইডি থেকে। এমা, চলে গেল নাকি? কি আপনি বলবেন প্লিজ? ওমা, আবার চলে আসলে যে? আসলাম। আপনার পরিচয়টা যদি দিতেন খুব খুশি হতাম। এত তাড়া কেন তোমার? একটু অপেক্ষা করো, তোমার সামনে চলে আসবো। আমার খুব রাগ উঠতে লাগলো, তাই আবার চলে আসলাম ফেসবুক থেকে। ফোনটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। ঘুম ঘুম চোখে ফোনের নাম্বারটা না দেখে রিসিভ করলাম। কি আবার ফোন দেবে? রিয়াই তো আছে যে আমাকে ফোন করে। তাই? রিয়া বলো। আমি রিয়া না, আমি নীলা। এক নিমেষেই ঘুম যেন ছুটে গেল। চোখ খুলে ফোন স্ক্রিনে তাকে দেখি, হ্যাঁ, নীলাই কল করছি। কথা বলছো না কেন? হ্যাঁ ম্যাডাম, বলেন। আজ একটু দেখা করতে পারবে? না, কিছু বলার থাকলে ফোনেই বলেন। প্লিজ। ম্যাডাম, আজ একটু ব্যস্ত থাকবো, তাই যা বলার ফোনেই বলেন। আচ্ছা, আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি দিবা না? আমার কাছে যদি ওই জিনিসটা থাকে আর দেওয়ার মতো হলে দিব। আসলে সমাজের লোকজন অনেক বাজে মন্তব্য করছে, তাই যদি আমাদের ডিভোর্স হওয়া পর্যন্ত তুমি যদি আমার সাথে থাকতে, বা আমি যদি তোমার সাথে থাকি, তাহলে অনেক ভালো হতো। দেখেন ম্যাডাম, আপনি যদি থাকতেই চান তাহলে আপনার বাসায়, আমার বাসায় আপনাকে থাকতে হবে। আমি রাজি, তোমার নতুন বাসার ঠিকানাটা দাও। আচ্ছা, মেসেজ করে দিচ্ছি। ধন্যবাদ। আমি ফোন কেটে দিয়ে আমার বাসার ঠিকানা পাঠিয়ে দিলাম নীলাকে। আর মনে মনে হাসতেছি এই ভেবে যে বড় লোকের অহংকারী মেয়েও সমাজের লোকদের ভয় পায়। সত্যি আমাদের সমাজটা বড়ই অদ্ভুত, আর মানুষগুলো তো আরো বড় অদ্ভুত। কি আর করার, ঘুম ভেঙে গেল যেহেতু, তাই উঠে ফ্রেশ হলাম। নাস্তা একটু বাইরেই বের হলাম গায়ে হালকা হাওয়া লাগাতে। যেহেতু আজ জুম্মার দিন, তাই গোসল করে নামাজে গেলাম। নামাজ পড়ে বাসায় এসে খাওয়া শেষ করে কেবল ভাবতেছি একটু ঘুমাবো। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। আমি ফোন রিসিভ করলাম। রিয়া বলো। কি করছো? তেমন কিছু না, শুয়ে আছি। তুমি? কি, তুমি এখন শুয়ে আছো? তো কি করব? আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল?
ও হ্যাঁ তাই তো। আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে তোমাকে ফোন দিতেছি। ওকে, আমি রেডি হয়ে বসে আছি আর তুমি সব ভুলে গেছো? সরি। সরি কি হ্যাঁ? আজ আসো, তোমার খবর আছে। রিয়া ফোন কেটে দিল। আসলে আমার মনে ছিল না অবশ্য ঘুরতে যাওয়ার কথা, কিন্তু যেতে মন চাচ্ছিল না। কারণ নীলা ম্যাডাম মানে আমার বউ নীলা আসতে চাইলো আজ। কি আর করার, রিয়া যেহেতু রেডি হয়ে বসে আছে, আবার কল করেও বলছে, এখন তো আর না বলা যাবে না, না গেলে রিয়া অনেক কষ্ট পাবে। এসব ভেবে রেডি হয়ে নীলাকে কল করে একটা পার্কের ঠিকানা দিয়ে ওইখানে আসতে বললাম। আমি রেডি হয়ে বাস থেকে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। রাস্তায় কোনো রিক্সাও পাওয়া যাচ্ছিল না। অনেক সময় অপেক্ষা করে একটা রিক্সা পেলাম। 10 মিনিটের পর 30 মিনিটে নিয়ে আসলো রিক্সাওয়ালা মামা। কি আর করার, অনেক লেট হয়েছে আসতে, তাই তাড়াতাড়ি ভাড়া দিয়ে দিলাম। এক দৌড়ে পার্কের ভেতরে গেলাম। দৌড়ানোর অবস্থায় পায়ে কিছু একটা লাগার জন্য মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে ওঠার সময় আমার চোখ হলো একটা ছেলে আর একটা মেয়ের দিকে। ছেলেটা দেখতে একদম শান্তর মতো, কিন্তু মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না। যদি ওইটা শান্ত হয় তাহলে সাথে নীলা ম্যাডাম থাকবে হয়তো। তাই একটু শিওর হওয়ার জন্য একটু সামনে গেলাম। ওটা শান্ত, কিন্তু পাশের মেয়েটাকে মুখখানা তো দেখাই যাচ্ছে না। তাই মেয়েটার মুখ দেখার জন্য আর একটু সামনে গেলাম। আর পাশে থেকে একটা ঢিল তাদের দিকে ছুড়ে মারে চোপের আড়ালে লুকালাম। ঢিলটা ছোট ছিল, তারপরেও শান্ত উপরে পড়েছিল। আর শান্ত ওর সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেল। কে ঢিল মারলো তাকে খোঁজার জন্য। একটু পরে মেয়েটাও উঠে দাঁড়ালো। আমিও সেই সুযোগে মেয়েটার মুখ দর্শন করলাম। ও, এই ব্যাপার। শান্ত তো অনেক খারাপ, নীলাকে ঠকানোর প্ল্যান করছে। না, এখানে আর থাকা ঠিক হবে না, রিয়ার কাছে যাই। এমনিতেই অনেক লেট করে ফেলছি। একটু সামনে এগোতেই রিয়াকে দেখতে পেলাম। আমি রিয়ার কাছে গেলাম। আসার সময় হলো তাহলে তোমার? আর বলো না, রাস্তায় অনেক জ্যাম। তাই তো, ছুটির দিনে রাস্তায় জ্যাম লেগেছে, তুমি বললে আর আমি বিশ্বাস করলাম, তাই না? আসলে আসলে কি? তোমার ফোন কই? তোমাকে যে এত কল দিলাম, রিসিভ করলে না কেন? আমি পকেটে হাত দিলাম ফোন দেখার জন্য, কিন্তু পকেটে ফোনের দেখা মেলো না। আমার ফোন তো মনে হয় বাসায় ছাড়া পড়ছে। তোমার হাতে কি হলো? রক্ত পড়ছে কেন? নিশ্চয়ই আসার পথে অ্যাক্সিডেন্ট করেছে, তাই না? আমাকে বলে কি হতো হ্যাঁ? আমি তোমার কোনো কথা না শুনেই বকে যাচ্ছি। আম সরি 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 সরি। আরে না, সরি বলা লাগবে না, ঠিক আছে। কিছুই ঠিক নেই। ডাক্তার দেখাইছো? না তো। এভাবে দাঁড়িয়ে আছো কেন এখানে? বসো। আমি রিয়ার পাশে বসে বললাম। রিয়া তার ব্যাগ থেকে টিস্যু পেপার দিয়ে আমার হাতের রক্তগুলো মুছে দিল আর হাজারো জ্ঞান দিতে লাগলো। আমি তো মনে মনে আল্লাহকে হাজারবার ধন্যবাদ দিচ্ছিলাম আজকের দিনটার জন্য। আজকের দিনটা আমার ছিল। কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা চলো, আজ তুমি ফুচকা খাওয়াবে। আমি তুমিই চলো তো। কি আর করবো, গেলাম ফুচকা হাউজে। 2 প্লেট ফুচকা নিলাম। একটা মুখে দিতেই জীবন তামা তামা হয়ে যেতে লাগলো। কি ঝাল রে বাবা। ওই একটা মুখে দিয়েই বসে আছি আর খাচ্ছি না। কি হলো, খাচ্ছ না কেন? এত ঝাল আমি খেতে পারবো না। কই ঝাল? এত ঝাল, তারপরে কেমন করে তুমি বলছো কই ঝাল? তাহলে তুমি অন্য কিছু খাও। না, এখানে কিছু খাবো না। আচ্ছা তাহলে চুপচাপ বসে আমার খাওয়া দেখো। কি আর, রিয়ার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসেই ছিলাম। খাওয়া শেষ হলে বিল দিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করলাম। সাথে টুকি রেখে অফিসের গল্প হলো। আচ্ছা রিয়া, সন্ধ্যা নামছে আর শীতও পড়ছে, এখন বাইরে থাকা ঠিক হবে না। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। দূর, আর একটু পরে যাবো। আচ্ছা চলো চা খাই। চা খাবে? চলো। কি আর করার, গেলাম ছোট একটা চার স্টলে। চা খেলাম, বিলটাও আমি দিলাম। তারপর রিয়াকে রিয়ার বাসার সামনে এগিয়ে দিয়ে আবার নিজের বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই পুরো অবাক, আমার বাসার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে দরজায়। এটা তো নীলা ম্যাডামের গাড়ি। তাহলে ম্যাডাম চলে আসছে। আমি গাড়ির কাছে যেতেই নীলা গাড়ি থেকে নামলো। কই ছিলে এতক্ষণ? একটু দরকারে বাইরে গেছিলাম। তোমাকে ফোন দিলাম যে এতবার, রিসিভ করোনি কেন? আসলে বাইরে যাওয়ার সময় ফোনটা সারা পড়েছিল। তুমি জানতে না আমি আসবো? বলছিলে তো আসবে। তাহলে আমাকে এতক্ষণ অপেক্ষা করতে হলো কেন? তার জন্য সরি। আর থাকার ইচ্ছে হলে ভেতরে আসেন, না হলে যেতে পারেন। যাবই তো, এখানে তো আর চিরদিন থাকতে আসি নাই। আমি কথা না বাড়িয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম। নীলাও গাড়ি বাসার ভিতরে পার্ক করে আমার রুমে আসলো। আমি থাকবো কই? কেন, এত বড় খাট চোখে পড়ে না? এক খাটে থাকতে পারবো না। তাহলে ফ্লোরে ঘুমাবেন। আমি না ফ্লোরে, তুই ঘুমাবি। এটা আপনার বাসা, এটা আমার বাসা। সো থাকতে হলে আমার কথা মতো থাকেন, নাহলে আসতে পারেন। নীলা রেগে গিয়ে খাটের মাঝে একটা বড় কুল বালিশ দিল। ওইদিকে তুই, এইদিকে আমি। ওকে? ওকে। আমার খিদে লাগছে।
আজকের প্রথম আসলেন, তাই আমি রান্না করছি, তবে কাল থেকে রান্না করে খাবেন। চলে আসলাম রান্না করতে। রান্না শেষ রাত 8টায়। ডিনারটাও করে নিলাম। তারপরে রাতে আর আমাদের মাঝে কথা হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা নাস্তা বানাচ্ছে, তাই ফ্রেশ হয়ে টেবিলে নাস্তা করতে গেলাম। মাত্র প্লেটে একটা পরোটা নিতে যাবো, ওই, তুই আমার পরোটা নিচ্ছিস কেন? আমি তোর জন্য নাস্তা বানাইনি। ইচ্ছে হলে বানিয়ে নাস্তা কর। খুব খারাপ লাগলো, তাই রুমে এসে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। রাস্তায় এসে পড়লাম আর এক ঝামেলায়, একটা ফাইল রুমে ছেড়ে আসছি। কি আর করার, আবার রুমে যেতে হবে ফাইলটা নিতে। তাই আবার বাসায় ঢুকলাম। নীলা রাস্তা করছিল, আমি তার পাশ দিয়ে রুমে চলে আসলাম। ফাইলটা নিয়ে আবার চলে আসলাম। আসার পথে দেখছি নীলা কার সাথে যেন কথা বলছিল ফোনে আর খাচ্ছিল। আমি বাসা থেকে বের হয়ে ভাবতেছি, বাজারগুলো তো আমিই করছিলাম, সবকিছু আমার টাকায় কেনা ছিল, আর সামান্য রান্নাটা করছি, তাই অত। এসব ভাবতে ভাবতে চলে আসলাম অফিসে। নিজের ডেস্কটপে বসে কাজ করতে শুরু করে দিলাম। একটু পরে রিয়া ফোন করলো, আমি ফোন রিসিভ করলাম। রিয়া কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। কাল যে হালে ফুচকা খাইলে রে বাবা, তোমার বরকে বলো ফুচকার দোকান করতে। আমি বললে বড় কি তা করবে? করবো না কেন, অবশ্যই করবো। কই এখন? অফিসে। তুমি? আমিও অফিসে আছি। তোমার নীলা ম্যাডাম আসেনি? না, এখনো আসেনি। আচ্ছা না, কাজ করো, পরে কথা বলবো। আচ্ছা। ফোন কেটে দিয়ে আমি কাজ করে মনোযোগ দিলাম। অফিস ছুটির পরে বাসে গেলাম। পরিচয় একটু ছাদে আসলাম সূর্য অস্ত দেখবো বলে। ছাদের এক কোণে দাঁড়িয়ে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে সূর্য অস্ত যাওয়া দেখছি। একটু পরে কারো উপস্থিতি টের পেলাম। পাশে তাকে দেখি নীলা হাতে এক কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো আমাকে দেওয়ার জন্য, কিন্তু না, আমার ধারণা ভুল। নীলা নিজেই খেতে শুরু করলো। এ ব্যাপারে তাকিয়ে কি দেখছিস? কিছু না। কিছু বলবি? শান্ত ছেলেটা ভালো না। চুপ, একদম চুপ। একটু সাবধানে চলো শান্তর সাথে। দেখ, মাথায় রাগ ওঠাস না। আমি আর কিছু না বলে নিচে নেমে আসলাম। রাত্রে খাবারের জন্য রান্না তুলে দিলাম। রান্না শেষ করে আমি রান্নাঘর থেকে না বের হতেই নীলা রান্না করার জন্য ঢুকলো। আই শোনো, বলো। কাল থেকে আমি আগে রান্না করব, তারপরে তুই রান্না করবি, ওকে? আচ্ছা, ব্যাপার না। আমি চলে আসলাম রুমে। এসে কিছু একটা খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। কি করে পাবো? কি খুঁজতেছি তাই তো জানি না। একটু পরে নীল রান্না করতে শেষ করে রুমে আসলো। আমি আবার রান্নাঘরে গিয়ে আমার খাবার বাড়িতে করে নিয়ে টেবিলে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে তো অবাক হয়ে পড়লাম, কেননা রিয়া অনেকবার কল করছে, কিন্তু ফোন সাইলেন্ট হলো কিভাবে? কি আর করার, রিয়াকে কল ব্যাক করলাম। প্রথমে রিং হতেই কল রিসিভ করলো রিয়া। ওই কই ছিলে এতক্ষণ? হ্যাঁ, কতবার কল দিলাম। কই আবার থাকবো, বাসায় ছিলাম, আর ফোনটা চাপ লেগে সাইলেন্ট হয়ে গেছে, তাই বুঝতে পারিনি যে তুমি কল করছো। আচ্ছা, কালকে একটু সকালে ঘুম থেকে উঠে আমাদের বাসার দিকে আসবে প্লিজ? কেন, কি হয়েছে? আসবে কি না তাই বলো। বলবে তো কি হয়ে গেল। কিছু না, আসতে হবে না। ওকে, যাবো না। রিয়া রেগে গিয়ে ফোন কেটে দিল। আমার পাশে কখন যে নীলা এসে দাঁড়াইছে আমি বুঝতেই পারি নাই। কে ছিল কই? ফোনে? ও, রিয়া। রাতে কেন কল দিয়েছে? আর এখন তো আর এক অফিসেও নাই, কিসের কথা বলে এত? বন্ধুত্ব মানে হয়তো তুমি, সরি আপনি টাকাই বোঝেন, কিন্তু রিয়া সেটা বোঝে না। তুই আমাকে রিয়ার সাথে তুলনা করছিস? না, আমি কার সাথে তুলনা করছি না, শুধু দুজনের ধারণাটা বললাম। কার ধারণা কি রকম। আমাকে জ্ঞান দিতে আসবি না। জ্ঞান দিলাম কখন? আসলে তোর সাথে কথা বলাটাই ভুল হয়েছে। আমি কি বলেছিলাম কথা বলতে? দূর। নীলা রাগ দেখে নিজের মোবাইলটা নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। একটু পরে কার সাথে যেন ফোনে কথা বলতে লাগলো। ও হেসে হেসে কথা বলছিল, মনে তো হয় শান্তর সাথেই কথা বলছে। রাতে কখন যে ঘুমিয়ে পড়ছে বুঝতেই পারে নাই। সকালে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। রিয়া কল করছে। জীবনটা বেদনার। ফোন রিসিভ করলাম। ঘুম থেকে ওঠোনি এখনো? না, এখন উঠবো। আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। কে? দরজা খুলবে নাকি চলে যাবো? আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। ফোন কেটে দিলাম। বললাম এক মহাবিকারকে, একে তো নীলা বাসায় আছে, তারপরে যদি বুঝতে পারে নীলা আর আমার সম্পর্ক কিরকম চলছে, ধুর। তাড়াতাড়ি ফ্রিজ হয়ে নিচে এসে দরজা খুলে দিলাম। নীলা নাস্তা বানাইতেছিল। আমি দরজা খুলে রিয়াকে বাসায় নিয়ে আসলাম। রিয়া নীলাকে আবার আমার বাসায় দেখে অবাক হয়ে গেল। মেঘ, নীলা ম্যাডাম তোমার সাথে থাকে?
2 দিন আগে আসছে। কই কিছু বলনি তো আমায়? বলে কি হবে? আচ্ছা তুমি বসো, আমি বাইরে থেকে কিছু নাস্তা কিনে নিয়ে আসি। কেন, ম্যাডাম তো বানাচ্ছেই। তোমার ম্যাডাম শুধু নিজের জন্যই নাস্তা বানায়। এই বলে আমি রিয়াকে বসিয়ে নাস্তা আনতে গেলাম। এসে দেখি নীলা আর রিয়া দুজনে বসে গল্প করছে আর চা খাচ্ছে। রিয়া, তুমি রুমে আসো। এখানে বসো। রুমে যেয়ে কি হবে? আসতে বলছে আসো, আর চাটা রেখে দাও। কি শুরু করে দিয়েছো মেয়ে? আপনার কোনো কিছু আমার বন্ধু খাওয়াবে না, বুঝলেন? রিয়া আমার অফিসে কাজ করে, আমি রিয়ার বস। ওইটা অফিসে গিয়ে দেখান। এটা আপনার অফিস না, এটা আমার বাড়ি। আর রিয়া আমার বন্ধু, আর আমার কাছেই আসছে। ম্যাডাম সরি, আমার জন্য আপনাদের ঝগড়া করতে হচ্ছে। আসলে আজ মেঘের জন্মদিন, তাই মেঘকে উইশ করতেই আসছিলাম। ভুলেই গেছিলাম আজ আমার জন্মদিন। রিয়া তার ব্যাগ থেকে একটা গিফট বক্স বের করে জন্মদিনের শুভেচ্ছা জানালো। সাইডের নিচে দাঁড়িয়ে থেকে শুধু দেখছে। রিয়া চলে যাচ্ছিল। রিয়া দাঁড়াও, নাস্তা করে যাও। না, বাসায় যাব, তারপর আবার অফিসে যেতে হবে। ওকে, তাহলে অফিস ছুটির পরে কল দিও, বাইরে ডিনার করবো আজ। রিয়া কিছু না বলে চলে গেল। শুভ জন্মদিন। আমি একটা হাসি দিয়ে চলে আসলাম রুমে। এসে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে আসার সময় খেয়াল করলাম নীলা আমার দিকে তাকিয়ে হয়তো কিছু বলতে চাচ্ছে, কিন্তু সাহস পাচ্ছিল না। অফিসে চলে আসলাম। এই অফিসটা আমাকে হয়তো গাড়ি বাড়ি দেয়নি, তবে দিয়েছে স্বাধীনতা। নিজের ডেস্কটপে বসে মনোযোগ সহকারে কাজ করতেছিলাম। একটু পরে ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করলাম। নীলা কল করছে। আগে পিছু কিছু না ভেবে ফোন রিসিভ করলাম। তুমি কি ফ্রি আছো? বলেন। আমি আসলে সরি, আমি জানতাম না যে আজ তোমার জন্মদিন। এতে সরি বলার কি আছে? আর জানলেও বা কি করতেন? আচ্ছা, অফিস শেষ করে আমার সাথে একটু দেখা করবে? চেষ্টা করব। আর ভাই, আমার কাজ আছে বলে এই ফোনটা কেটে দিলাম। আবার কাজ করে মনোযোগী হলাম। অফিস ছুটি হতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, তাই সবগুলো ফাইল বসকে দিয়ে এসে বসেছিলাম। আবার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করলাম। রিয়া কল করছে। রিয়া বলো। কি করছো? এই তো বসে আছি, তুমি? অফিস ছুটির পরে এখানে আসবে একটু? কেন? ওমা, আমাকে নিয়ে যাবে না? নিয়ে আসতে হবে? তুমি বুঝি একলাই আসতে পারবে না? পারবো, কিন্তু যাব না যদি তুমি না নিয়ে যাও। আচ্ছা, আমি আসবো। ওকে, আসবো, তোমার অপেক্ষায় থাকবো। রিয়া ফোন কেটে দিল। একটু পরে অফিসে ছুটি হয়ে গেল, তাই রিয়ার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় একটা রিক্সাও পেলাম। রিয়ার গেটের সামনে দাঁড়িয়ে আছি। মা, নীলা আর রিয়া দুজনে একসাথে বের হচ্ছে। নীলা তো আমাকে দেখে ভেবে নিয়েছে যে আমি তার জন্য আসছি, কিন্তু আমি যে কার জন্য আসছি সেটা তো আপনারাই সবাই জানেন। রিয়া আমাকে দেখে সেই খুশি হয়ে প্রায় এক প্রকার দৌড়ে আসলো আমার কাছে। নীলা রিয়ার একটু পিছেই ছিল। রিয়া আমার কাছে চলে আসলো। নীলা আমার দিকে আসতেছিল, কিন্তু আমি দেরি না করে রিয়াকে রিক্সায় উঠতে বললাম। রিয়াও আমার কথা মতো রিক্সায় চলে বসলো। রিক্সা তার আপন গতিতে চলতে শুরু করলো। জানি না নীলা এখন কি ভাবছে। আচ্ছা, তুমি নীলা ম্যাডামের সাথে কথা বলে না কেন? কথা বলার প্রয়োজন মনে করি নাই, তাই বলি নাই। রেগে যাচ্ছ কেন? কই, রাগি নাই তো। তোমার চেহারা দেখলে যে কেউ বলতে পারবে তুমি এখন রেগে থাকো, কখন খুশি থাকো। তাই নাকি? হুম আমরা কই যাচ্ছি এখন? ডিনার করতে। সবেমাত্র সন্ধ্যা, এখন ডিনার করবো নাকি? না, কোথাও একটু বসবো, তারপর ডিনার করে বাসায় ফিরবো। আচ্ছা, কই বসবো তাহলে? জানি না। এক কাজ করলে কেমন হয়? কি কাজ? আজ সারাটা সন্ধ্যা রিক্সায় ঘুরবো। আচ্ছা, কালকে তাই হোক। তারপরে যা হওয়ার তাই হলো। পুরো সন্ধ্যাটা রিক্সায় ঘুরলাম। সত্যি এরকম বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এই রাত হচ্ছে, চলো ডিনার করে বাসায় যাই। আচ্ছা, রিক্সাওয়ালা মামাকে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে বললাম। তারপরে দুজনে একসাথে ডিনার করলাম। তারপর রিয়াকে রিয়ার বাসায় এগিয়ে দিয়ে আসলাম। নিজের বাসার দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল চাপলাম, কিন্তু দরজা খুলছেই না। কই, অবশেষে নীলার ফোনে কল দিলাম, কিন্তু লাইন পেলাম না, ফোন ব্যস্ত দেখায়। অবশ্যই শান্তর সাথে কথা বলছে নীলা। এই শান্ত যে কি জিনিস এখন বুঝবা না নীলা, কিন্তু ঠিকই এক সময় বুঝবে। মনে মনে বলতে লাগলে আমার কলিং বেল বাজিয়ে চলছি। কয়েক মিনিট পরে দরজা খুলে দিল। খুব রাগ লাগছিল, কিন্তু রাগকে কন্ট্রোল করে নীলাকে কিছু না বলে রুমে যেতে লাগলাম। ফ্রেশ হয়ে নিচে এসো, কেন? তোমার জন্য রান্না করছি আজ। আমি বাইরে থেকে খেয়ে আসছি। আপনি এক কাজ করেন, শান্তকে ডেকে নিয়ে এনে খাওয়ান। আমি চলে আসলাম রুমে। রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি নীলা রুমে বসে আছে। আমার দিকে কেমন করে তাকিয়েছিল। তাই আমি বললাম, কিছু বলবেন? আমি তোর জন্য রান্না করছি বলে বেশি ভাব নিস না, আজ তোর জন্মদিন ছিল তাই রান্না করছি। আর শান্তকে নিয়ে কিছু বলবি না, আমি শান্তকে। থাক, আর বলতে হবে না, জনগণ জানে।
কি জানে? আপনি জিজ্ঞেস করেন তাদের। ধুর, তোর সাথে কথা বলাটাই ভুল। আমি কি কথা বলতে বলছিলাম? না, আমি একটু ভদ্রতা দেখিয়ে কথা বলছি, তাই তো এই অবস্থা। আসলে ছোট লোকদের সবসময় ছোট করেই দেখা উচিত। মনে থাকবে? কি? কিছু না। আসলে তোকে ভদ্রতা দেখানোই ভুল হয়েছে। আমি আর কথা বললাম না, কারণ এই মেয়েগুলোর সাথে যত কথা বলবেন তত নিজেকেই ছোট মনে হবে। কারণ কিছু কিছু মেয়ে আছে কিছুই বুঝবে না, শুনবেও না, শুধু শুধু চিল্লায়। এসব মেয়েদের কাছ থেকে নিজ দায়িত্বে সরে আসাই ভালো, এতে নিজের সম্মানই বাঁচবে। তাই আর আমি কথা বাড়াইলাম না। আর কোনো কথা হয়নি আমাদের মাঝে। যে যার মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম নাস্তা করার জন্য। নাস্তা করে বাসায় আসলাম। বাসায় এসে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই মা কল করলো। আমি ফোন রিসিভ করে বাসায় দিলাম। প্রায় 10 মিনিটের মতো কথা হলো। মা বারবার শুধু তার বৌমার সাথে কথা বলতে চাচ্ছিল, তাই বাধ্য হয়ে মাকে বললাম একটু পরে আমি কল করে তার বৌমার সাথে কথা বলে দিব। তাই ফোন কেটে দিলাম। যাই তখন মার বৌমার কাছে। মার বৌমা কি মার সাথে কথা বলবে, এসব ভাবতে ভাবতেই নীলাকে খুঁজতে লাগলাম। বেশি খুঁজতে লাগলো না, নিচে আসতে দেখা মিললো। আপনার কি একটু সময় হবে? কেন, কি হয়েছে? এখন তুই আসছিস কেন? মা তার বৌমার সাথে কথা বলবে, যদি একটু কথা বলতেন। ঠিক আছে, ফোন দে। মাকে বুঝতে দিন না, একটু ভালো করে কথা বলেন। নীলা একটু হেসে উঠলো। আমি নীলাকে ফোনটা দিয়ে দিলাম। মা ফোনটা রিসিভ করতে নীলা সালাম দিল। আর এমন ভাবে কথা বলছিল আমি বিশ্বাস করতে পারছিলাম না। সিনেমার যে কোনো নায়িকা অভিনয়ের আর ডায়লগের দিক থেকে পিছিয়ে পড়ে থাকবে। প্রায় 15 মিনিটের মতো কথা বলার পর ফোন কাটলো। একটু বেশি হয়ে গেল না? আমি এভাবেই কথা বলবো, কেননা আমি এখনো তার পুত্রবধূ, বৌমা। আর আম্মু আমাকেও অনেক ভালোবাসে, তাই তাকে কষ্ট দেওয়ার মতো কিছুই আমি করব না। আমার অফিসে লেট হচ্ছিল, তাই একটু হেসে চলে আসলাম। আর মনে মনে ভাবছি, যদি নীলা এটাই মনে করতো তাহলে এমনটা করতো না আমার সাথে। তোর এখন আর এসব ভেবে কি হবে? অফিসে অনেক লেট হচ্ছে, তাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে এসে নিজের ডেস্কটপে বসে কাজ করতে লাগলাম। আজ একটু কাজের চাপ ছিল, তাই পকেটে কয়েকবার ফোন বাজলেও বের করতে পারে নাই। তাই লাঞ্চের সময় পকেট থেকে ফোন বের করলাম। স্ক্রিনে ভেসে উঠলো রিয়ার নাম্বার। আমি ফোন ব্যাক করলাম। রিয়াও ফোন রিসিভ করলো। কেমন আছো? ভালো, তুমি? হুম, ভালো। কি করছো? কি আর করবো লাঞ্চ টাইমে। লাঞ্চ করেছো? করলাম, তুমি করছো? হুম। ও, তোমাকে যা বলার জন্য ফোন দিয়েছিলাম তা শুনতে চাইবে না? বলো। আজ আমাদের অফিসে ব্যাংক থেকে নোটিশ দিয়েছে, আগামী 2 মাসের মধ্যে সকল ঋণ পরিশোধ করতে হবে। কত ঋণ হয়েছে? প্রায় 30 কোটির মতো। এতগুলো কিভাবে হলো? সেটা নীলা ম্যাডামও তো বুঝতে পারছে না। আর যে হালে লোকসান হচ্ছে, এমনভাবে চলতে থাকলে তো। হাসতেছো কেন? এমনি। আচ্ছা ভাই, অফিস ছুটির পরে কথা বলবো নি। ওকে, বাই। অফিস ছুটির পরে রিয়াকে কল করলাম। কয়েকবার রিং হয়ে ফোন কেটে আসলো। মনে হয় ব্যস্ত হচ্ছে কিংবা অফিসে আছে। তাই বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসায় এসে ফ্রেশ হয়ে টিভি দেখছি। প্রায় রাত 8টা বেজে গেল। নীলা আসলো না, এখনো মনে হয় অফিসে মিটিং করছে। না, এবার রান্নাটা করি। কয়েকদিন থেকে খালি বাইরেই খাচ্ছি, আজ একটু রান্না করে খাই। যেই ভাবা সেই কাজ, রান্না করা শুরু করে দিলাম। 8:30টায় দরজায় কলিং বেল বাজতে শুরু করলো। মনে হয় নীলা আসছে। আমি দরজা খুলে দিলাম। নীলাকে দেখে সে লেভেলে হাসি পাচ্ছিল আমার। নীলা আমার হাসির কারণ জানতে চাইলে আমি এক দৌড়ে রান্নাঘর চলে আসলাম। আমার রান্না পড়ে যাচ্ছিল, তাই নীলা উপরে চলে গেল। আমি রান্না শেষ করে রান্নাঘর থেকে বের হয়ে আসলাম। একটু পরে নীলাও রান্নাঘরে ঢুকলো। আমিও পিছু পিছু রান্নাঘরে আসলাম দেখার জন্য নীলা কি রান্না করে। ওমা, মেয়ে তো দেখি নুডলস এর প্যাকেট খুলছে। আমার অনেক প্রিয় নুডলস, তাই হয়তো পরে লোভ সামলাতে পারবো না। তাই আগে ভাগে নিজের খাবারটা নিয়ে বেরিয়ে আসলাম। টেবিলে বসে খাচ্ছি আপন মনে, ডিম ভাজি আর ভাত। একটু পরে নীলাও আসলো টেবিলে নুডলস এর বাটি নিয়ে, কিন্তু খাচ্ছে না, শুধু চামচ চারদিকে ঘোরাঘুরি করছে। কি চিন্তা করছেন? কই কিছু না তো। তাহলে খাচ্ছেন না যে? আমি খাই বা না খাই সেটা তোকে না দেখলেও চলবে। তুই তো খাচ্ছিস, চুপচাপ খেয়ে যা। রেগে যাচ্ছেন কেন? দেখ, তোর সাথে ঝগড়া বা কথা বলার মুড এখন নেই, প্লিজ চুপ থাক। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে উঠে চলে আসলাম রুমে। রুমে এসে সোজা চোখ পড়লো ফোনের উপর, তাই ফোনটা হাতে নিয়ে খাটের উপরে গাটা ছেড়ে দিলাম। ফোনের লক করলে স্ক্রিনে ভেজে উঠলো 4টা মিস কল রিয়ার নাম্বার থেকে। আমি ফোন ব্যাক করলাম। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো রিয়া। কি করো? শুয়ে আছি, তুমি? বসে আছি। খাইছো?
না, একটু পরে খাবো। তুমি? খেলাম মাত্র। অফিস ছুটি কখন হয়েছে? 8টায়। তারপরে বলো, কি হলো অফিসে? অফিসের কথা আর বলো না, যা ইচ্ছে তাই করছে শান্ত। এমনিতেই লোকসানের দিকে আছে, তার উপরে আবার অনেক বড় একটা বাজেটের কাজ ধরেছে। আমি শিওর এবারও লোকসান হবেই এই বাজেটে। হাসো কেন? এমনি। আচ্ছা ভাই, গুড নাইট। ওকে, গুড নাইট। ফোন কেটে দিয়ে পেছনে তাকাতেই চোখ কপালে উঠে গেল। কার সাথে কথা বলছিলি? রিয়ার সাথে। রিয়ার সাথে কিসের কথা তোর? তাও আবার হেসে কথা বলছিস কেন? জবাবদিহি করতে আমি বাধ্য। তুই বাধ্য কারণ? না, আমি বাধ্য না। আমি আপনার অফিসেও কাজ করি না, আপনার বাসাতেও থাকে না, সো আমি বাধ্য না। নীলার কোনো কথা না বলে খাটের এক পাশে মুখ ঘুরে শুয়ে পড়লো। আমি ওর বেশি দেরি না করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো নীলার চিল্লাচিল্লিতে। সেরকম লাগছিল। কি হয়েছে, কি আপনার সমস্যা কি? এত সকালে চিল্লাচ্ছেন কেন? তে 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 কি তো করেন, হ্যাঁ? ওয়াশরুমে তেলা পোকা। আমার হাসি দিকে নীলা চুপ হয়ে গেল। এভাবে হাসার কি আছে? কিছুই নাই। তাহলে হাসলে কেন? এমনি। আপনার কি ফ্রেশ হওয়া শেষ? কেন? কেন আবার? তাহলে দরজা থেকে সরে দাঁড়ান, আমি ওয়াশরুমে যাব। নীলা দরজা থেকে সরে দাঁড়ালো। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। এত সকালে অফিস যাবি? হুম। নাস্তা করবি না? না, আজ আর ইচ্ছে নেই, বাইরেই করে নেব। আমি আর কথা না বলে বাইরে চলে আসলাম। অনেক সময় আছে তাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম নাস্তা করার জন্য। রেস্টুরেন্টে ঢুকেই শান্তকে দেখতে পেলাম একটা মানুষের সাথে কিসের জন্য ডিল করছে। তাই আমি শান্তের পিছের একটা সিটে বসলাম যাতে শান্ত আমাকে দেখতে না পারে। একটু কথা শুনেই বুঝতে পারলাম নীলার কোম্পানিকে ডুবানোর জন্য ডিল করছে। তাই আমার ফোনের রেকর্ডারটা চালু করে শান্ত টেবিলের নিচে রেখে দিলাম ফোনটা। কিছুক্ষণ কথা বলে শান্ত চলে গেল। আমি ফোনটা টেবিলের নিচ থেকে বের করে রেকর্ডটা সেভ করলাম। তারপরে নাস্তা করে বেরিয়ে পড়লাম। অফিসে এসে নীলার নাম্বার রেকর্ডটা পাঠিয়ে দিলাম। কয়েক মিনিট পরে নীলার নাম্বার থেকে কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। বলেন। কণ্ঠটা শান্তর মনে হয়। শান্তই আপনার কোম্পানিকে শেষ করার জন্য এসব করছে। না, আমার বিশ্বাস হচ্ছে না। তুইও তো এডিট করেও দিতে পারিস। দিতে পারি, তবে দেইনি, সত্যিটাই দিছি। নীলা ফোন কেটে দিল। আমি আমার কাজে মনোযোগ দিলাম। অফিস ছুটির পরে রিয়ার কল আসলো। রিয়া বলো। কই যাচ্ছ তুমি? অফিস থেকে বের হলাম মাত্র। তুমি? আমিও অফিস থেকে বের হলাম মাত্র। আজকে একটু সময় দিতে পারবে আমায়? কেন, কোথাও যাবে নাকি? একটু মার্কেটে যেতাম। তো আমাকে সাথে নেওয়ার কি আছে? আমি একটা মেয়ে হয়ে একলাই যাবো নাকি? আচ্ছা, তুমি কই আছো বলো, আমি আসতেছি। আচ্ছা, তুমি আমাদের অফিসের সামনে আসো, আমি দাঁড়ায় আছি। আচ্ছা, 10 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা। আমি ফোন কেটে দিয়ে একটা রিক্সা নিয়ে চলে আসলাম। এত সময় লাগে আসতে? কই, মাত্র 25 মিনিট লাগলো তো। তুমি আমাকে 10 মিনিট দাঁড়াতে বলছো? তো কিছু না, সরে বসো, আমি উঠবো। রিয়া রিক্সা উঠলো। তারপরে সোজা মার্কেটে চলে আসলো। রিয়া শুধু ছেলেদের ড্রেস দেখছে। কি ব্যাপার, তুমি শার্ট পরো কবে থেকে? আমি শার্ট পরতে যাবো কেন? তাহলে তুমি তো খালি শার্টই দেখছো। চুপচাপ আমার পিছিয়ে আসো, কথা বলবে না। কি আর করার, রিয়ার পিছন পিছন করছি। বিশ্বাস করবেন না ভাই, 3টে শার্ট আর 2টা মেয়েদের ড্রেস কিনতে সময় লাগছে 3 ঘন্টা। মেয়েরা পারেও বটে এত দোকান ঘুরতে। চলো ডিনারটা করি আজ বাইরে। বাইরে করলে তো ভালোই হতো। চলো। আমি আর রিয়া একটু রেস্টুরেন্টে গিয়ে ডিনারটা করে নিলাম। ডিনার শেষ করে একটা রিক্সা নিয়ে রিয়ার বাসার নামাই দিয়েতে গেলাম। রিয়ার বাসার সামনে রিয়াকে নামাই দিলাম। মেয়ে, বলো। এগুলো তোমার জন্য। আল্লাহ, আমার জন্য? আমার তো অনেক শার্ট আছে। তো কি হয়েছে, নিতে বলছি না। ওকে। সাবধানে বাসায় যেও। আচ্ছা। রিয়াকে বিদায় দিয়ে রিক্সা ঘুরে আমার বাসার দিকে আসলাম। বাসায় এসে দরজায় বেশ কয়েকবার কলিং বেল চাপার পরে নীলা দরজা খুলে দিল। কই গেছিলা? রিয়ার সাথে? মার্কেটে। কেন গেছিলা ওর সাথে? যেতে বললো তাই। ভালো। আমি আমার রুমে গিয়ে শার্টের প্যাকেটগুলো বেডে রেখে চলে আসলাম। ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম নীলার শার্টগুলো দেখছে। আমাকে দেখতে পেয়ে, বাহ, তোর চয়েস তো অনেক সুন্দর। রিয়া গিফট করছে। ও, তা হঠাৎ গিফট করলো যে? মন চাইছে তাই হতে দিছে। তার রিয়ার মন আর কি চায়? আমি কি করে বলবো? তাহলে বলি যে। ধুর। ও, ভুলে গেছিলাম তো।
তুই কি শান্তকে আমার চোখে খারাপ বানানোর চেষ্টা করছিস? যে খারাপই তাকে খারাপ বানানোর চেষ্টা কেন করব? চুপ, একদম চুপ। শান্ত খারাপ না। সময় বলে দেবে। আমি আর কোনো কথা না বাড়িয়ে শার্টগুলো আলমারিতে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা কার সাথে যেন ফোনে কথা বলছে, খুব হেসে হেসে। কি মেয়ে রে বাবা, কোম্পানির এত লোকজন যাচ্ছে, তারপরে অত হাসি খুশি। যাই হোক, সেদিকে মন না দিয়ে আমি ফ্রেশ হয়ে নাস্তা বানায় খেয়ে নিলাম। তুই কি আজ ফ্রি আছিস? কেন? উকিলের কাছে যেতে হবে। কেন? কেন আবার? আমি তোর সাথে সারা জীবন থাকবো নাকি? ও আচ্ছা, অফিস ছুটির পরে যাব। না, আজ 2টায় অফিস থেকে বের হবি। ওকে। আমি রেডি হয়ে অফিসে চলে আসলাম। কখন যে 2টা বেজে গেছে বুঝতেই পারে নাই। ফোনটা বেজে উঠলো, নীলা ফোন করছে। আমি ফোন রিসিভ করলাম। কই তুই? আমি তো অফিসে। তোকে না বললাম আজ 2টায় বের হতে? ও, আপনি উকিলের কাছে যান, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। ফোন কেটে দিল নীলা। আমি বসের কাছে গেলাম ছুটি নেওয়ার জন্য। আর ছুটি নেওয়ার পরে বের হলাম উকিলের কাছে যাওয়ার জন্য। 30 মিনিট লাগলো। বাহ, নীলা চলে আসছে, তাও সাথে আবার শান্ত। শান্ত আমাকে দেখে কেমন একটা হাসি দিল। আমি অবশ্য এই হাসির মানেটা জানি। আমি দেরি না করে উকিলের কাছে গেলাম। নীলাও আমার পিছে পিছে আসলো, কিন্তু আর কোনো কথা হয়নি আমাদের মাঝে। উকিলের সাথে কথা বলে জানতে পারলাম আর 1 মাস সময় লাগবে। নীলা অনেক রিকোয়েস্ট করলো উকিলের কাছে তাড়াতাড়ি ডিভোর্সের জন্য, কিন্তু কোনো লাভ হলো না। 1 মাস সময় লাগবেই, কি আর করার। আমি আর নীলা বাইরে চলে আসলাম। কি আর করার, আর 1টা মাস কষ্ট করে আমার সাথে থাকতেই হবে আপনাকে। আচ্ছা, যা অফিসে যা। না, ছুটি নিয়ে আসছি, বাসায় যাব। ওকে, তোর যেখানে ইচ্ছে হয় যা। তারপরে আমি বাসায় চলে আসলাম। নীলা শান্তর সাথে কই যেন গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। ঘুম ভাঙলো রিয়ার কল পেয়ে। ঘুম ঘুম চোখে রিয়ার কল রিসিভ করলাম। কই আছো তুমি? আমি তো বাসায়, তুমি কই? অফিস যাওনি আজ? গিয়েছিলাম 2টায়, চলে আসছি। কেন, তুমি কি অসুস্থ? আরে না, এমনি একটু দরকার ছিল আজ। কাল তো ছুটির দিন, কি করবে? ঘুম পারবো। ধুর, খালি ঘুম ঘুম করো। কাল তোমাকে আমার পছন্দের একটা জায়গায় নিয়ে যাব, রেডি থেকো। বিকেলে আর আসার সময় অবশ্যই নীল শার্টটা পরে আসবে। আচ্ছা, যাবনি। কি করছো এখন? ঘুম পারছি, তুমি? এই তো অফিস শেষ করে বাসায় যাচ্ছে। ওকে, সাবধানে বাসে যাও, রাতে কথা বলবো নি। আচ্ছা, বাই। ফোন কেটে দিয়ে আবার শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়ছি টেরই পাইনি। আবার ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি নীলা কল করছে। ফোন রিসিভ করলাম। কি রে, মরছিস নাকি? দরজা খুলছিস না কেন? আমি কথা না বলে ফোনের দিকে একবার তাকিয়ে দেখলাম কয়টা বাজছে। বেশি বাজেনি, মাত্র 8টা বাজছে। আমি ওটি দরজা খুলে দিলাম। কি রে, কইছিলি এতক্ষণ? মরছিলিস নাকি? আমি সেই কখন থেকে কলিং বেল বাজাচ্ছি, দরজা খুলছিলিস না কেন? আমি কোনো কথা না বলে দরজা লাগিয়ে দিয়ে রুমের দিকে আসতেছিলাম। কি রে, বোবা হলি নাকি? কথা বলছিস না কেন? তারপরেও আর কথা না বলে চলে আসলাম আমার রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখি কয়েকবার কল করেছে। মাথাটা কেমন জানি ঝিম ধরে আছে। তাই ফোনটা নিয়ে একটু ছাদে উঠলাম ঠান্ডা বাতাস লাগাতে গায়ে। ছাদে আসতে রিয়া কল করলো। রিয়ার সাথে একটু কথা বলে ফোন রেখে দিলাম। আর ভাবতে শুরু করলাম আমাকে কিছু একটা করতে হবে। এমন ভাবে চলতে লাগলে আর বেশি দিন সময় লাগবে না নীলার কোম্পানি ধ্বংস হতে। শান্তর মুখোশ পড়া চেহারাটা খুলে দিতেই হবে, কিন্তু কি করে নেব? নীলা ম্যাডাম তো আমার কথা বিশ্বাসই করতে চাচ্ছে না। না, যে করে হোক আমাকে কিছু একটা করতে হবে। এসব ভাবতে ভাবতে প্রায় 10টা বেজে গেল। তাই নিচে এসে রাতে খাবার রান্না করার জন্য রান্নাঘরের দিকে আসলাম। বাহ, নীলা ডিনার করছে। কি আর করার, রাইস কুকারে ভাত তুলে দিলাম। না, অনেক রাত হয়েছে, আজ আর বেশি কিছু বানাবো না, একটা ডিম ভেজে খেয়ে নেব। 15 থেকে 20 মিনিটের মধ্যেই রান্না শেষ করলাম। একটা ডিম ভেজে খেতে লাগলাম। ডিনারটা করে নিলাম। ঘুমানোর জন্য বেডরুমে আসলাম। নীলা ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। আমি খাটে একপাশে গিয়ে শুয়ে পড়লাম। কোনো কথা না বলে নীলা শুধু আমার দিকে একবার রাগে লুক নিয়ে তাকালো, তারপরে আবার নিজের কাজে মন দিল। হয়তো অফিসের কোনো হিসাব মেলাচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়ছি বলতেই পারবো না। কাল বন্ধ, মানে কাল শুক্রবার। তাই সকালে আর উঠলাম না। 10টায় উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম নাস্তা করার জন্য। নাস্তা করে বাসায় এসে নিজের কিছু কাপড় ধুয়ে দিলাম। কাপড় ছাদে মেলিয়ে দিয়ে এসে গোসল করলাম। তারপরে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি দরজায় তালা ঝুলছে। হয়তো নীলা কোথাও গেছে। ভাগ্যিস মানিব্যাগটা সাথেই নিয়েছিলাম। তাই মানিব্যাগ থেকে সোনাটা বের করে তালা খুলে বাসায় ঢুকলাম। পকেটে থাকা ফোনটা কে উঠলো, ফোনটা পকেট থেকে বের করলাম। রিয়া কল করছে। ফোনটা রিসিভ করলাম। রিয়া বলো। রেডি হই না তাড়াতাড়ি। আমি খেয়ে বের হচ্ছি। আচ্ছা।
ফোন কেটে দিয়ে খাওয়ার জন্য টেবিলে আসলাম, তখনই মনে হলো আমি তো রান্নাই করিনি, খাবো কি? তোর প্রচুর পরিমাণে খিদে লাগছে, কি আর করার। যাই দেখি ফ্রিজে কিছু আছে কিনা। ফ্রিজ খুলে কিছু হালকা পাতলা খাবার ছিল, সেগুলো খেয়ে রুমে এসে রিয়ার দেওয়ার নীল শার্টটা পরে বের হয়ে পড়লাম। যাই দেখি কই নিয়ে যায় রিয়া। সত্যি রিয়ার মতো বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, আবার নীলের মতো বউ পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়ায় থেকে একটা রিক্সা পেলাম। রিক্সা উঠে রিয়াকে কল করলাম, রিয়া ফোন রিসিভ করলো। কই আসবো বলো? তুমি 3 মাথার মোড়ে আসো, আমি দাঁড়ায় আছি। আচ্ছা নাও, কয়েক মিনিটের মধ্যেই চলে আসছি। আচ্ছা আসো। আমি ফোন কেটে দিলাম। কয়েক মিনিট পরে চলে আসলাম রিয়ার দেওয়া ঠিকানায়। কই রিয়া? রিয়াকে তো দেখতেই পাচ্ছি না। রিয়াকে কল করলাম, রিং না হতেই কল রিসিভ করলো। কই তুমি? কই তুমি? আমি তো 3 মাথার মোড়েই আছি। আমিও তো আছি এখানে। কই তুমি? আমি মার্কেটগুলোর সামনে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা। অনেক খোঁজার পরে রিয়াকে পেলাম। এত সময় লাগে? কই তাড়াতাড়ি তো চলে আসলাম। আচ্ছা চলো এখন যাওয়া যাক। চলো। রিয়ার আমি একটা রিক্সা উঠলাম। কই নিয়ে যাচ্ছ তুমি? চুপচাপ বসে থাকো, দেখো কই নিয়ে যাচ্ছে। ওকে। প্রায় 30 মিনিট পরে নির্দিষ্ট স্থানে নিয়ে আসলো রিয়া। রিক্সা থেকে নেমে একটু সামনে এগোতেই অনেক ভালো লাগতে শুরু করলো। এত সুন্দর জায়গা, সাইডে অসংখ্য গাছপালায় ভরপুর, মাঝখানে পুকুর, সাইডে অসংখ্য বসার জায়গা। মেঘ, জায়গাটা কেমন? অনেক অনেক ভালো। চলো ওই দিকটাই বসি। আচ্ছা তুমি গিয়ে বসো, আমি ওই ছোট দোকান থেকে কিছু নিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসো। যাবো আর আসবো। রিয়া সামনের দিকে এগোতে লাগলো আর আমি দোকানের দিকে আসতে লাগলাম। দোকান থেকে 25 টাকার বাদাম নিলাম। বড় সেলের দিন শেষ, 10 টাকার বাদাম আর নাই। বাদাম নিয়ে রিয়ার কাছে যাওয়ার সময় যা দেখলাম, আমার চোখ দুটো পড়লো একজোড়া কাপালের উপরে। ছেলেটা ছিল শান্ত আর মেয়েটাকে আমি চিনি। পকেট থেকে ফোনটা বের করলাম আর নীলা ম্যাডামকে কল করলাম। নীলা ম্যাডাম কল ধরলো। কি রে, ফোন দিয়েছিস কেন? ম্যাডাম আপনার শান্ত কি আপনার কাছে আছে? আমার কাছে থাকবে কেন? ওর কোথায় যেন একটা জরুরি কাজ পড়ে গেল, তাই অনেক আগেই চলে গিয়েছে। শান্ত জরুরি কাজ কি আপনি দেখবেন? কি বলছিস এসব? ওর জরুরি কাজ আমি কি করে দেখব? আমি কথা না বাড়িয়ে ফোন কেটে দিলাম আর শান্তর আর সাথে থাকার মেয়েটার কয়েকটা পিক পাঠিয়ে দিলাম নীলা ম্যাডামকে। একটু পরে নীলা ম্যাডাম ফোন দিল। আমি ফোন রিসিভ করলাম। কই এটা? গ্রিন গার্ডেন, সুফিয়া। তুই ওইখানেই থাক, আমি আসতেছি। নীলা ফোন কেটে দিল। নীলার কণ্ঠ শুনে মনে হচ্ছিল নীলা অনেক রেগে গিয়েছে। কি আর করার, ব্যাপারটা রিয়াকে জানানো দরকার। আমি রিয়ার কাছে গেলাম। এত সময় লাগে? কই ছিল এতক্ষণ? আমি থাকার বলতে হবে না, আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। বাসা থেকে ফোন দিচ্ছিল, প্লিজ রাগ করো না। রাগ করবো কেন? সত্যি তুমি রাগ করোনি? না আমি রাগ করি নাই। আচ্ছা চলো, অন্য একদিন আসবো। তুমি যাও, আমি একটু থেকে চলে যাব। আচ্ছা আমি গেলাম, হ্যাঁ, কিছু মনে করো না, বাই। রিয়া চলে গেল। রিয়া কি কিছু বুঝতে পারছে নাকি সত্যি বাসা থেকে ফোন দিছে? না, রাতে কথা বলবো নি রিয়ার সাথে। 10 থেকে 15 মিনিট একলাই বসে বাদাম খাচ্ছিলাম আর শান্তর উপরে নজর রাখছিলাম। একটু পরে নীলা কই থেকে যেন ঝড়ের গতিতে চলে আসলো। এখানে কি করছিস তুই? ও আপনি আসছেন, বসেন বাদাম খান। আমি তোকে বলছি তুই এখানে কি করছিস। দেখেন না বাদাম খাচ্ছি, বসেন, অনেক বাদাম আছে, আপনিও খান। শান্ত কই? ওই দিকটা যান, দেখতে পারবেন। নীলা ওইদিকে যেতে লাগলো। ম্যাডাম আমি কি আসবো? নীলা আমার দিকে রাগে একটা লোক দিয়ে শান্তর বিপরীত পাশে দাঁড়ায় কথা শুনছিল। প্রায় 4 থেকে 5 মিনিট কথা শুনলো শুধু। নীলা পিছনে দাঁড়িয়ে তারপরে নিজেকে কন্ট্রোল করতে পারলো। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, তাই কথাগুলো শুনতে পাচ্ছিলাম না, তবে খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। নীলা নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে শান্তর সামনে গিয়ে দাঁড়ালো। শান্ত নীলাকে দেখে তো ভূত দেখার মতো ভয় পেয়ে গেল। আমিও আর দূরে থাকলাম না, কাছে গেলাম তাদের। নীলা শান্তর কলার ধরলো। কি বলি রে কুত্তার বাচ্চা, তুই আমার সাথে গেম খেলছিস? আমাকে পথে নামানোর জন্য তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কুত্তার বাচ্চা, তোর জন্য আমি এই ভালো ছেলেটার সাথে খারাপ ব্যবহার করছি শুধু তোকে পাওয়ার জন্য। এই ভালো ছেলেটার সাথে অবিচার করে আসছি। বল, আমার এতগুলা টাকা কই রাখছিস? আমি তোমার কোম্পানির টাকা নিইনি, প্লিজ বিশ্বাস করো, আমাকে ছেড়ে দাও। তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল এতদিন হয়ে আসছিল তোকে বিশ্বাস করে। শয়তান, বল আমার কোম্পানির টাকা কই রাখছিস? আমি টাকা নিইনি, বিশ্বাস করো। আমার পাশে একটা মরা ডাল পড়েছিল, আমি সেটা মাঠ থেকে উঠালাম। ম্যাডাম খালি গলায় কাজ হবে না, গলাটা একটু ভিজিয়ে নেন। তারপরে আমি ডালটা ম্যাডামের দিকে ছুড়ে মারলাম। বাহ, ম্যাডাম মনে হয় অনেক ভালো ক্রিকেট খেলে, কত সুন্দর করে ধরে নিল। কয়েকটা না দিতেই মুখ খুললো শান্ত সাহেব। হারামির বাচ্চা, তোর জন্য আজ এই অবস্থা।
বল টাকা কই গেল কোম্পানির? আমার কাছে 13 কোটি টাকার মাল আছে, আর কিছুই নাই। 8 টাকা কি করলি বল? ওইসব কোম্পানির লোকসান হয়েছে। কার জন্য হয়েছে? আমার জন্য। আই মেক, পুলিশকে কল করতো। ম্যাডাম আপনাকে বললে হবে? আর ওই যে চলে আসছে। শান্ত আমার দিকে একটা রাগের লুক দিয়ে তাকিয়েছিল। আমি সে হাসিটা দিলাম যেটা শান্ত আমাকে রেস্টুরেন্টে দিয়েছিল। তারপর নীলা ম্যাডাম শান্তকে পুলিশের হাতে তুলে দিল। সরি। সরি বলছেন কেন? আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। কি বলছেন এসব? পাগল হলেন নাকি? নীলা আরো কিছু বলতে চাইলো, কিন্তু আমি আর সময় না দিয়ে বাদাম খাইতে খাইতে সামনে হাঁটা শুরু করে দিলাম। একটু পরে নীলা আমাকে পিছন থেকে টেনে ধরলো। কিছু বলবেন? কই যাবা এখন? বাসায় যাব। আমিও তো বাসায় যাব। চলো, আমার গাড়িতে যাবে। না, ছোট লোকরা গাড়িতে চড়ার যোগ্যতা রাখে না। সরি ম্যাডাম। এভাবে আর বলো না প্লিজ। আমি আর কোনো কথা না বলে চুপচাপ রাস্তায় হাঁটা শুরু করে দিলাম। সামনে এগোতেই একটা রিক্সা পেলাম। রিক্সা নিয়ে বাসার দিকে রওনা হলাম। বাসায় আসলাম। বাহ, নীলা ম্যাডাম তো আমার আগেই বাসায় চলে আসছে। বাইরে গাড়ি দেখে বললাম আর কি, এবার শিওর দরজার ভেতর থেকে লাগানো রয়েছে। তার মানে নীলা চলে আসছে। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল চাপতেই দরজা খুলে দিল নীলা। এত বেল দেওয়ার কি আছে? দেখছো না আমি রান্না করছি। আমি কি করে দেখবো আপনি ভেতরে কি করছিলেন? তারপর নীলাকে পাশ কাটিয়ে রুমে আসলাম। নীলা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে রান্না করার জন্য রান্নাঘরে আসলাম। এই যে আপনার রান্না করা শেষ হলেই আমাকে একটু জায়গা দেন, আমি রান্না করব। তোমাকে রান্না করতে হবে না, আমি দুজনের জন্যই করছি। হাসতেছো কেন? আপনি ছোট লোকের জন্য রান্না করছেন শুনে খুব হাসি পাচ্ছে। চলেন, আমি আমার খাবার এতদিন যখন বানিয়ে খেতে পারছি, আর এই কটা দিনও পারবো। নীলা আমার দিকে কেমন এক মায়াবী দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু আমি ওইদিকে মন না দিয়ে রান্নার কাজে মন দিলাম।